হবিগঞ্জের মাহাদি হাসান সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। গ্রেপ্তার হলেন প্রধান দুই সমন্বয়ক। এইদিকে দুপুর পরেই ভয়ঙ্কর অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। অবশেষে থানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাদিস আলম ভাই, উনিও একজন একসময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, তাহলে সাদিস আলম ভাই নিজেও করেছেন। যে যুক্তিটা এই মাহাদি দেখিয়েছে, এই যুক্তি কিন্তু খণ্ডন করার কোনো সুযোগ নেই। তাহলে কি সার্জিস আলমও গ্রেপ্তার হবে? মানে সার্জিস আলম কি অপরাধী? দেখেন, এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকেই ছাত্রলীগের থেকে আপনার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। কিছুক্ষণ আগের খবর এখনো চলছে স্কলে গুরুত্ব সহকারে, যে হবিগঞ্জে সেই আলোচিত নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান, তাকে আদালত জামিন দিয়েছে। দর্শক, গতকালকে হবিগঞ্জে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনা, থানায় ঢুকে থানার ওসিকে থ্রেট দেয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করা, সমন্বয়ক দাবি করা, থানা পুড়িয়ে দেয়া, পুলিশকে পুড়িয়ে মারার কথা। সিলেটের হবিগঞ্জ জেলায় যে এক সমন্বয়ক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন, থানায় গিয়ে থানার ওসির সাথে দুর্ব্যবহার করেছে এবং সেখানে গিয়ে বলেছে জুলাই যোদ্ধাকে কেন আটক করা হয়েছে, এবং জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে সে থানায় আগুন দিয়েছিল এবং একজন এসআই কে, সনাতন ধর্মাবলম্বী, তাকে পুড়িয়ে মেরেছিল এবং সে কথা সে বীর গর্বের সাথে বলেছিল। মনে আছে আপনাদের? সেই ভিডিওটা দেখেছিলেন আপনারা? আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। সেই সমন্বয়ক নামধারী বাচ্চাটাকে গ্রেফতার করা হয়েছে গতকাল। গ্রেফতারের পর থেকে বাংলাদেশে যা যা হচ্ছে, এটার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম জুলাই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে থানায় গিয়ে সে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল, থানায় আগুন দিয়েছিল। অথচ সেই জুলাই জঙ্গিকে উদ্ধারের জন্য তাকে কেন গ্রেফতার করা হলো? অভিযোগ জানিয়ে জুলাইয়ের জঙ্গিরা থানার সামনে গিয়ে ঝামেলা করেছে, সেখানে সেনাবাহিনী তাদেরকে বেধড়ক পিটিয়েছে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রথম সারির নেতৃত্ব, তারা শাহবাগ অবরোধ করেছে, মানুষকে ডেকেছিল, এই তোরা কে কই রাজুতে আয়, শাহবাগ আয়, কিন্তু বাংলাদেশের মানুষ সারা দেয়নি, সাধারণ শিক্ষার্থীরাও সারা দেয়নি। হাদি হত্যাকাণ্ড প্রতিদিন নতুন নতুন গল্প যোগ করছে আমাদের ইউনূস সরকারের মহাজনীদের শাসনে। কথিত হাদি হত্যাকারী ফয়সালকে প্রথমে ছাত্রলীগ সাজানো হয়েছে, তারপর জানা গেছে যে ছাত্রলীগ হলেও তাকে কারাগার থেকে মুক্ত করেছে বিএনপির আইনজীবীরা, আর তারপর আমরা জানতে পারলাম যে ফয়সাল আসলে সরকারের প্রচারণার নায়কও। তাহলে কি ধরে নেওয়া যায় যে এই নায়ককে দিয়েই হাদিকে হত্যা করেছে সরকার? কিন্তু প্রশ্ন হলো, হাদিকে হত্যা করিয়ে সরকার কি হাসিল করতে চেয়েছিল? যদিও আমার কাছে তার উত্তর নেই, কিন্তু চলুন আলোচনাটা অন্তর্গত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। সিলেটের হবিগঞ্জ জেলায় যে এক সমন্বয়ক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন, থানায় গিয়ে থানার ওসির সাথে দুর্ব্যবহার করেছে এবং সেখানে গিয়ে বলেছে জুলাই যোদ্ধাকে কেন আটক করা হয়েছে, এবং জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে সে থানায় আগুন দিয়েছিল এবং একজন এসআই কে, সনাতন ধর্মাবলম্বী, তাকে পুড়িয়ে মেরেছিল এবং সে কথা সে বীর গর্বের সাথে বলেছিল। মনে আছে আপনাদের? সেই ভিডিওটা দেখেছিলেন আপনারা? আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। সেই সমন্বয়ক নামধারী বাচ্চাটাকে গ্রেফতার করা হয়েছে গতকাল। গ্রেফতারের পর থেকে বাংলাদেশে যা যা হচ্ছে, এটার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম জুলাই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে থানায় গিয়ে সে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল, থানায় আগুন দিয়েছিল। অথচ সেই জুলাই জঙ্গিকে উদ্ধারের জন্য তাকে কেন গ্রেফতার করা হলো? অভিযোগ জানিয়ে জুলাইয়ের জঙ্গিরা থানার সামনে গিয়ে ঝামেলা করেছে, সেখানে সেনাবাহিনী তাদেরকে বেধড়ক পিটিয়েছে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রথম সারির নেতৃত্ব, তারা শাহবাগ অবরোধ করেছে, মানুষকে ডেকেছিল, এই তোরা কে কই রাজুতে আয়, শাহবাগ আয়, কিন্তু বাংলাদেশের মানুষ সারা দেয়নি, সাধারণ শিক্ষার্থীরাও সারা দেয়নি। তবে কতিপয় বাচ্চা শাহবাগ অবস্থান নিয়েছিল, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে। জুলাই যোদ্ধা মেহেদীকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে। অনেকে ইউনূসকে গালিমন্দ করতেছে যে মেহেদীকে কেন গ্রেফতার করা হলো। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে জুলাই জঙ্গি উত্থানের উপর ভিত্তি করে। ভাবা যায়, একটা জঙ্গি যে কিনা নিজে স্বীকারোক্তি দিয়েছে, তাকে ছাড়ানোর জন্য এই জুলাই সন্ত্রাসীরা থানা অবরোধ করতেছে, শাহবাগ অবরোধ করতেছে, এভাবে চলতেছে। এদিকে নির্লজ্জ ব্যয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাচ্চা জাহাঙ্গীর আলম, সে আবার বলেছে জুলাই যোদ্ধা মেহেদীকে ছেড়ে দেওয়া হবে। মানে ভাবতে পারেন বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। স্বীকারোক্তি দিল নিজে নিজে, সেই স্বীকারোক্তির পর তাকে গ্রেফতার করবে না, তাকে গ্রেফতার করা হয়েছে, এখন তাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে আন্দোলন চলতেছে বাংলাদেশ। যদিও সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ সিসি দিচ্ছে, ধিক্ষার দিচ্ছে, এভাবে চলতেছে। গতকাল মুস্তাফিজের যে ব্যাপারটা, মুস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল টিম থেকে প্রত্যাহার করেছে, মুস্তাফিজের জায়গায় অন্য একজনকে নেওয়া হবে। এটা নিয়ে আসিফ নজরুলের একদম ফেটে গেছে। এই দালাল ফেসবুকে একটা চমৎকার স্ট্যাটাস দিয়েছে, একদম লম্বা একটা স্ট্যাটাস, গোলামীর দিন শেষ, দেশের ক্রিকেটের অবমাননা আমরা মেনে নেব না। এবং সে বলেছে সামনে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ যাতে ভারতের মাটিতে বাংলাদেশকে খেলতে না হয়, সেটার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
করাবে এবং তারা শ্রীলঙ্কায় যাতে খেলা পড়ে সেই বন্দোবস্ত করে দেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আরে বাচ্চা নজরুল, সেই টি-20 বিশ্বকাপ পর্যন্ত তোদের সরকার কি ক্ষমতায় থাকবে? এটা কি মাথায় একবারও আসে নাই? থাকবে না তো, এর আগে তো তোরা শেষ, তোরা তো বাংলাদেশ থেকে পালিয়ে যাবি। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে হুঁশিয়ারি দেয় আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিচালিত হয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের টাকা, একটা বিশাল অংশ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ব্যয় করে আইসিসির পেছনে। সাবেক টুকাই যে একটা ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেও বলেছে বাংলাদেশ সরকারের উচিত, বিসিবির উচিত আইসিসির সাথে কথা বলে ভারতের সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ করা, ভারতে বাংলাদেশ যাতে খেলতে না যায় সেটার বন্দোবস্ত করা। মানে এদের ভাবনা চিন্তার জায়গাটা ঠিক কোথায়? কোথায় আগরতলা আর কোথায় জুতার তলা? কোথায় ভারত, কোথায় বিসিসিআই আর কোথায় বিসিবি? ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সম্ভবত আইসিসির 60 বা 70% খরচ বহন করে, আর বাকি যে অংশটা সেটা বিভিন্ন ক্রিকেট বোর্ড যারা আছে তারা ব্যয় করে। অথচ বিসিসিআই কে হুমকি দিতেছে, ভারতবর্ষকে উগ্রপন্থী বলতেছে, চরমপন্থী বলতেছে। আচ্ছা, তোর আগে একটা প্রথম সারির জঙ্গি, বাংলাদেশে চরমপন্থার উত্থান ঘটেছে তোদের হাত দিয়ে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে তোদের হাত দিয়ে, এটা ভুলে গেলি? ভারত বিরোধী স্লোগান দিবি তোরা দিনরাত 24 ঘন্টা, আবার ভারত যখন বাংলাদেশে ক্রিকেটারকে তাদের আইপিএল খেলতে দেবে না তখন ভারত খারাপ হয়ে গেল, তখন আসিফ নজরুলের মতো পাকিস্তানি দালাল বাচ্চার কাছে ভারত খারাপ হয়ে গেল। গোলামি মেনে নেব না, গোলামি যদি নাই মানবি আসিফ নজরুল, তাহলে জয়শঙ্কর আসার পর কেন মধ্যে হাত দিয়ে জয়শঙ্করের সামনে গিয়ে বসেছিলি? লজ্জা লাগে নাই? এই বাচ্চা একটা আপাদমস্তক নির্লজ্জ, পৃথিবীতে অনেক মানুষ দেখছি। এই বাচ্চা একটা, আরেকটা হচ্ছে গিয়ে মোস্তফা সরার ফারুকী, এই দুইটা বাচ্চা এত বেয়াদব, মানে এদের ডিকশনারিতে লজ্জা এবং শরম নামে যে দুইটা ওয়ার্ড আছে এদের ডিকশনারিতে নাই। এরা সকালে কথা বলে সন্ধ্যায় কথা বলে। আসিফ নজরুল ডক্টর এস জয়শঙ্কর আসার পরে গিয়া হাত দিয়ে এমনি একদম বিনয়ী সুপুরুষের মধ্যে বসা ছিল, অথচ এখন আবার গোলামি মেনে নেবে না। তো গোলামি তো দুদিন পূর্বে তুই করে আসলি জয়শঙ্করের সামনে গিয়ে। বাংলাদেশে আইন লঙ্ঘনের একটা প্রথা সৃষ্টি হয়ে গেছে, এই প্রথা সৃষ্টি করেছে সুদখোর ইউনূস। তারেক রহমান বিএনপির প্রধান নেতা, শীর্ষ নেতা, বিএনপির মালিক। তারেক রহমান তো রাষ্ট্রের কেউ না এই মুহূর্তে। তারেক রহমান কি নির্বাচিত সরকারের কেউ? তারেক রহমান কি রাষ্ট্রের প্রধানমন্ত্রী? তারেক রহমান কি রাষ্ট্রের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান? কোনটাই না। তাহলে বিএনপির অফিসে এনএসআই চিফ কেন তারেক রহমানের সাথে পার্সোনাল বৈঠক করবে, রুদ্ধদ্বার বৈঠক? এনএসআই চিফ কোন আইনের বলে, কোন ডেকোরাম থেকে সে তারেক রহমানের মতো একটা ব্যক্তির সাথে গিয়ে বিএনপির অফিসে বৈঠক করে? এটা যদি এনএসআই সদর দপ্তরে হতো কিংবা সরকারি অন্য দপ্তরে হতো সেটা আমরা মেনে নিতাম, কিন্তু বিএনপির দলীয় কার্যালয়ে এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই চিফ বিএনপির তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে। কেন বৈঠক করে? কি বৈঠক করে? যাতে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা যায়, যাতে আওয়ামী লীগকে আরো ব্যাপক আকারে দমন নিপীড়ন করা যায়, এসব কিছু? নাকি জামাতকে খেয়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে? সেনাবাহিনী তারেক রহমানের সাথে গিয়ে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়েছে, যেটা স্পষ্টত বাংলাদেশের আইন এবং সংবিধান লঙ্ঘন করার মতো একটা কাজ হয়েছে। কারণ তারেক রহমানের সরকারের কেউ না, তারেক রহমান মাঝখানে দাঁড়িয়ে আছে, দুপাশে পুষ্পস্তবক নিয়ে শ্রদ্ধা জানানো, সেনাবাহিনীর সেলুট প্রদর্শন, এটা কোনো ডেকোরামের মধ্যে পড়ে না, এটা কোনো রাষ্ট্রের আইনের মধ্যে পড়ে না, এটা কোথাও নাই উল্লেখিত। প্রত্যেকটা ফুটেজ এগুলা কিন্তু সংরক্ষিত থাকতেছে। বাংলাদেশ সেনাবাহিনী একটা কথা মাথায় রাখবেন সব সময়, সময় কিন্তু বদলাবে, আর সময় বদলালে প্রত্যেকটা বিষয়ের হিসাব কিন্তু দিতে হবে। আর এনএসআই চিফ আপনি জামাত মতাদর্শী, আপনি বিএনপি মতাদর্শী, নাকি আপনি অন্য কোনো মতাদর্শী, এটা কেয়ার করে না। কেয়ার হলো আপনি যে কাজটা করলেন, সব ধরনের প্রোটোকল ভেঙে গিয়ে আপনি বিএনপির অফিসে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করলেন, এটা আপনি মোটেও ঠিক করেন এবং এটার জন্য আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। অদূর ভবিষ্যতে আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, তাহলে ভুল ভাবছেন। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কখনো ধ্বংস হবে না। আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, একটা আদর্শের নাম। অনুভূতি আদর্শকে কখনো মুছে ফেলা যায় না, একটা নির্দিষ্ট সংগঠনের আদর্শকে মুছে ফেলা যায়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের আদর্শ, বাঙালি জাতিসত্তার আদর্শ, এই আদর্শকে আপনারা চাইলে মুছে ফেলতে পারবেন না। আওয়ামী লীগ আজ বা কাল ফিরবে এবং ফিরলে আপনাদের প্রত্যেকটা কৃতকর্মের জন্য বিচারের আওতায় আনতে হবে, আনবে বাংলাদেশ আওয়ামী লীগ। এইটুকু মাথায় রাখবেন। আইন লঙ্ঘনের আপনার একটা সিস্টেম চালু করেছেন বাংলাদেশে সুদখোর ইউনূসের নেতৃত্বে, এগুলা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আপনারা অতীত থেকে শিক্ষা নিতে পারেন নাই। শিক্ষা যদি নিতে পারতেন তবে আপনারা এই কাজগুলো করতেন না। যেমন পুলিশের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে গত জুলাই জঙ্গি উত্থানের সময়, এটা বলা হয়েছে পুলিশ নির্যাতন নিপীড়ন করেছিল। তো এখান থেকে তো আপনারা একটা শিক্ষা নিতে পারতেন। ওদের ভবিষ্যতে যে আপনাদের উপরে এই ধরনের নির্যাতন নেমে আসবে না, এই নিশ্চয়তা কে দেবে? দিতে পারবেন কি আপনারা? পারবেন না। ভালো থাকবেন, পারলে সাবস্ক্রাইব করে দিন। 1 লক্ষ হইতে অল্প কিছু বাকি। দর্শক, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না। নতুন করে আমাদের ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতের যে কর্মকাণ্ড কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া, সেই ঘটনার প্রতি উত্তরে বাংলাদেশ এবার এগ্রেসিভ হচ্ছে। বাংলাদেশ এবার বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না, সেরকম মুভমেন্টে যাচ্ছে। সম্পর্কের অবনতি যখন একেবারেই মানে দৃশ্যমান এবং সম্পর্কটা একেবারে তলানিতে যেতে যেতে আমার মনে হয় যে মাটি ফুঁড়ে নিচের দিকে যেতে শুরু করেছে, ঠিক সেই সময় ভারত তাদের সীমান্তে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা করছে এবং বাংলাদেশ সীমান্তকে তারা অনিরাপদ ভাবতে শুরু করেছে। এই ধরনের লোমহর্ষক খবর দিচ্ছে ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তারা বলছে বাংলাদেশের সীমান্তে জঙ্গি আনাগোনা শুরু হয়েছে, সেই কারণে তারা সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে, সেরকম খবর তারা দিচ্ছে। কেন ভারতের এগুলো মনে হচ্ছে? কি ভাবছে তারা? কি হচ্ছে সীমান্তে? চলুন একটু জেনে দেখি ভারতীয় গণমাধ্যম কি বলার চেষ্টা করছে। যেটা বলার চেষ্টা করছে তারা, সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। বলছিলাম ভারত তাদের সীমান্তে অর্থাৎ বাংলাদেশের এই দিক থেকে তারা
তারা তাদেরকে অনিরাপদ ভাবতে শুরু করেছে এবং জঙ্গিবাদের আনাগোনা শুরু হয়েছে, জঙ্গিবাদের উত্থান শুরু হচ্ছে, এরকম আশঙ্কাতে নতুন নিরাপত্তা অ্যালার্ট জারি করেছে তারা তাদের সীমান্তে, এবং সেটা ত্রিপুরাতে বেশি করে লক্ষ্য করা যাচ্ছে, সেই খবর দিচ্ছে নর্থ ইস্ট নিউজ। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সিকিউরিটি টাইটেন্ড অ্যালং ত্রিপুরাজ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অ্যামিড মিলিটেন্ট মুভমেন্ট ইনপুটস। তার মানে জঙ্গিদের গতিবিধির খবরের প্রেক্ষিতে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটা আমাদের জন্য খুবই খারাপ একটা খবর, খুবই খারাপ একটা বার্তা, মানে আমাদেরকে মানে খারাপ একটা সিগন্যাল দেয়া। কি বলছে এই খবরে? বলা হচ্ছে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যে বাংলাদেশ ভিত্তিক দুটি সশস্ত্র গোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সদস্যদের সম্ভাব্য চলাচলের ইঙ্গিত পাওয়ার পর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন গতকালকে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোমতী জেলার জেলা ম্যাজিস্ট্রেট রিঙ্কু লাঠের অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কারবুক মহকুমার অধীনে নির্বাচিত সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। কারফিউ জারি করে দেওয়া হয়েছে, তার মানে পুরোপুরি রেড অ্যালার্ট জারি করেছে তারা। ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা বিএনএসএস 2023-এর 163 ধারার অধীনে জারি করা এই কারফিউ 28 ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। চিন্তা করা যায়। জেলা প্রশাসন জানিয়েছে যে জঙ্গিরা বাংলাদেশি নাগরিক, রোহিঙ্গা এবং চরমপন্থী সংগঠনের সদস্যদের সাথে অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান এবং শান্তি বিঘ্নিত করতে পারে এমন কার্যকলাপের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গোপনে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই কারফিউ জারি করা হয়েছে। কারফিউ আদেশের অধীনে কর্তব্যরত পুলিশ, সিআরপিএফ এবং বিএসএফ সদস্যদের ব্যতীত আগ্নেয়াস্ত্র, লাঠি বা অন্যান্য অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক সীমান্তের 300 মিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দাদেরও কারফিউ বিধানের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র 300 মিটারের মধ্যে যারা আছে তাদের বাদ দিয়ে এই কারফিউ বলবৎ হবে। ত্রিপুরা বাংলাদেশের সাথে 856 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয়, একটা বড় সীমান্ত ত্রিপুরাতে, এবং 3 দিক থেকে প্রতিবেশী দেশ দ্বারা বেষ্টিত, যা সীমান্তবর্তী অপরাধ এবং অবৈধ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষ করে গোমতী এবং ধলাই জেলাগুলি দক্ষিণ পূর্ব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাথে সীমান্ত ভাগ করে নেয়, যেখানে দীর্ঘকাল ধরে অস্থিরতা বিরাজ করছে। গত বছরের জুনে ত্রিপুরা পুলিশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে পিসিজেএসএস এর 13 জন সদস্যকে আটক করে, যাদের মধ্যে 2 জন মহিলাও ছিল। এই ঘটনার প্রেক্ষাপটে সর্বশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সূত্র বলছে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠীর সাথে সশস্ত্র সংঘর্ষের সময় এই দলটি আহত হয় এবং চিকিৎসার জন্য ধলাই জেলার রায়েশাবাড়ি হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। পিসিজেএসএস এর পূর্বে শান্তিবাহিনীর সাথে যুক্ত ছিল একটি সশস্ত্র গোষ্ঠী, যারা চাকমা এবং মগদের মতো আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি সার্বভৌম পার্বত্য চট্টগ্রাম দাবিতে দীর্ঘ বিদ্রোহ চালিয়েছিল। 1997 সালের 2রা ডিসেম্বর পিসিজেএসএস এবং বাংলাদেশ সরকারের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে, যেটা আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল, পার্বত্য শান্তি চুক্তি যেটা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে এই সংঘাতের অবসান ঘটেছিল। যদিও উপজাতীয় গোষ্ঠীগুলো বারবার অভিযোগ করে আসছে যে চুক্তির মূল ধারাগুলো এখনও বাস্তবায়িত হয়নি। গত বছর বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলীর পর পার্বত্য চট্টগ্রামে নতুন করে উত্তেজনার খবর প্রকাশিত হয়েছে, যেখানে উপজাতীয় সংগঠনগুলি নিরাপত্তা বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা আদিবাসী সম্প্রদায়ের ওপরে আক্রমণের অভিযোগ করেছে। ভারতীয় চাকমা নেতারা এই অঞ্চলের উপজাতি জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার জন্য 1997 সালের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেছেন। পার্বত্য চট্টগ্রাম এমনিই তো অস্থির। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমের নানা ধরনের উত্তেজক খবর আমরা বিভিন্ন সময় দেখেছি, এবং সেই খবরের মাত্রা বর্তমান সরকারের আমলে অনেক বেশি বেড়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক যখন খুবই রাজনৈতিক সম্পর্ক বিশেষ করে খুবই খারাপ অবস্থায়, তখন ত্রিপুরার এই যে কারফিউ জারি করা তাদের সীমান্তে, এটা একটা রেড নোটিস, একটা রেড অ্যালার্ট। এটা বাংলাদেশের জন্য একটা খুবই বিব্রতকর খবর যে বাংলাদেশের সীমানায় বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীকে তারা সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে অতিরিক্ত সতর্কতা জারি করছে। যখন আমরা ভারতের অন্য রাজ্যে এরকম ঘটনাও দেখেছি যে গত 3 মাসে তারা বেশ অন্তত 3000-এর বেশি পুশব্যাক করেছে। ভারতে গ্রেপ্তারের ঘটনা ঘটছে, আসামে এই ঘটনাটা আমরা দেখেছি, গ্রেপ্তারের ঘটনা ঘটছে এবং সাথে সাথে পুশব্যাকের ঘটনা ঘটছে, যেটা 3 মাসে 3000-এরও বেশি পুশব্যাকের ঘটনা ঘটেছে। তার মানে ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে এর আগে আমরা দেখেছি ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে অন্তত 3 থেকে 4টি নতুন সামরিক ঘাঁটি ভারত তৈরি করেছে। এই
ব্যাপারগুলো আমাদেরকে একটা সিগন্যাল দেয়। এই সিগন্যালটা খুব একটা ভালো সিগন্যাল না। এই সিগন্যাল থেকে আমরা যত দ্রুত নিজেদেরকে সেভ করতে পারবো, যত দ্রুত এই সিগন্যালের আওতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো, ততই আমাদের জন্য ভালো। সেই ক্ষেত্রে প্রয়োজন ভারতের সঙ্গে একটা গুড পলিটিক্যাল রিলেশন। সেটা আদৌ এই সরকারের আমলে সম্ভব হবে না, এই বার্তা ভারতীয় কর্তৃপক্ষ থেকে আমরা পেয়েছি। সেই কারণে আমাদের প্রত্যাশা নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকারের আমলে অন্তত এই ব্যাপারগুলো থেকে আমরা এক ধরনের মুক্তি হয়তো পাবো। সর্বশেষ মুস্তাফিজকে নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার উদ্যোগের দিকে যাচ্ছে সরকার। যদিও আইপিএল যখন হবে, এপ্রিলে আইপিএল হবে, সেই আইপিএলের সময় এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয়। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের পরে হয়তো 15 তারিখের মধ্যেই নতুন সরকার শপথ গ্রহণ করবে। নতুন সরকার শপথ গ্রহণ করার পরে আইপিএল ব্যাপারে ভাবার যখন সুযোগ রয়েছে, তখন এই সরকারের অতি উৎসাহ এবং মুস্তাফিজ কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা তৈরি হওয়ার পেছনের কারণ অনুসন্ধান না করে নতুন করে উত্তেজনা ছড়ানো এবং ভারত বিরোধী নতুন নতুন বক্তব্য প্রদান করা সরকারের উপদেষ্টাদের, সেগুলো কতটা ওয়াইজ হচ্ছে, কতটা জ্ঞান প্রসূত বক্তব্য হচ্ছে, সেটাও একটা বড় বিষয়। আমরা সর্বোচ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড স্বাধীন, ক্রিকেট বোর্ডের ওপরে সরকারের হস্তক্ষেপ এটা কোনোভাবেই আইসিসি প্রত্যাশা করে না। ক্রিকেট বোর্ডের সাথে এই আলোচনাগুলো উপদেষ্টারা কিংবা সরকারের পক্ষ থেকে গোপনে করা উচিত ছিল, প্রকাশ্যে কোনো বিবৃতি না দিয়ে, প্রকাশ্যে কোনো বক্তব্য না দিয়ে। যেন মনে হয় যে ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নিচ্ছে। যেমন মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত হলেও সিদ্ধান্তটা নিয়েছে কিন্তু ক্রিকেট বোর্ড। সুতরাং সেই জায়গায় সরকারকে তারা জড়ায়নি, কিন্তু আমরা সেই টেকনিক্যাল পথে হাঁটছি না। আমরা সরকার সহ সবাই ব্যাপারের সঙ্গে জড়িয়ে পড়ছি। এটা কিন্তু আইসিসির দৃষ্টিতে খুবই বাজেভাবে পড়তে পারে। এবং সাকিব আল হাসানকে দলে না নেওয়া, তাকে খেলতে না দেওয়া, এই ব্যাপারে সাকিবের সর্বশেষ যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের মানে পরে যখন শঙ্কা তৈরি হয়েছে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে এক ধরনের নজরদারির প্রেক্ষাপটে খারাপ কোনো সিদ্ধান্তের দিকে যেতে পারে, তখন বোধহয় একের পর এক আমরা ক্রিকেটকে মানে আমাদের উত্তেজনা কন্ট্রোল করতে না পেরে ক্রিকেটকে বোধহয় অনিরাপদ করছি। সব মিলে ভারত বাংলাদেশ এই সম্পর্কটা যে একেবারেই অস্বাভাবিক অবস্থায় গেছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। শেখ হাসিনা পালিয়ে গেল, সেই পালিয়ে যাওয়াটাকে অ্যাকসেপ্ট করলো তারা, করে বাংলাদেশের সাথে এমন একটা অবস্থা তৈরি করলো যে একটা শত্রুতার পর্যায়ে। একটা মানে বক্তব্য দেখে আসলে খুবই অবাক হলাম। একজন ক্রিকেটার বা খেলোয়াড় যা বুঝতে পারেন, ভারতের নীতি নির্ধারকরা সেটা বুঝতে পারলেন না। রশিদ লতিফ, উইকেট কিপার ব্যাটার পাকিস্তানের সাবেক, তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের উপর ভিত্তি করে একটা শিরোনাম দেখলাম, হাসিনা এবং মুস্তাফিজ ইস্যুতে ভারতের দ্বিচারিতায় অবাক পাকিস্তানের রশিদ লতিফ। কেন? শেখ হাসিনা বিরুদ্ধে একটা বিক্ষোভ সংঘটিত হয়েছে, গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সেই গণ অভ্যুত্থানে পরাস্ত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং তার প্রধান শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেল, সেই পালিয়ে যাওয়াটাকে অ্যাকসেপ্ট করলো তারা, করে বাংলাদেশের সাথে এমন একটা অবস্থা তৈরি করলো যে একটা শত্রুতার পর্যায়ে। অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যেমন গণঅভ্যুত্থানকে মানলো না, স্বীকৃতি দিল না, সম্মান দিল না, মানুষের মনের ভাবটা বুঝতে পারলো না, এটাকে মৌলবাদী, উগ্রবাদী, এই সমস্ত মানে কি বলে একটা চক্রান্ত, ষড়যন্ত্রকারী বা ষড়যন্ত্রের একটা ফল, এইভাবে যেমনভাবে আওয়ামী লীগ হাসিনা মনে করে, ঠিক সেইভাবেই মনে করলো এবং তারপর থেকে যথারীতি সম্পর্কে চরম অবনতি এবং গত 1-1.5 বছর ধরে সেভাবেই চললো। এখন তার মধ্যে আবার ভালো একটা উদ্যোগ নিল, জয়শঙ্কর চট করে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে বাংলাদেশে আসলো, তারেক রহমানের কাছে চিঠি দিল নরেন্দ্র মোদী। একদিন পরে যে সিদ্ধান্ত হলো মুস্তাফিজকে আউট, ভারত থেকে খেলতে দেওয়া হবে না আইপিএলে। কেন? বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, এই অভিযোগ। আচ্ছা, যে ধরনের নির্যাতনে এই ধরনের ঘটনা কি ভারতের মাটিতে কোনো হয়নি? অসংখ্য। এই কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ বলাতে কি পরিমাণ যে মামলা হয়েছে, কি পরিমাণ উচ্ছেদ হয়েছে, আর কতজনকে যে এই ধরনের গত 1-1.5 বছরের ঘটনায় কত মানে বাংলা ভাষাভাষীকে পিটায় মারছে বা মুসলমানকে মানে মৃত্যুমুখে ঠেলে দিছে, পুড়ায় মারছে, পিটায় মারছে, কত ঘটনা। সেই ঘটনাগুলো যদি এক করা যায় তাহলে বাংলাদেশে তো এর তুলনায় কিছুই না। বাংলাদেশে যতটুকু ঘটছে সেখানে সবাই মিলে প্রতিবাদ করছে। দীপু চন্দ্র দাসের ঘটনায় সরকার অ্যাকশনও নিয়েছে এবং এখানে দেখছে যে এখানে ধর্মীয় ব্যাপার না, এখানে বিষয়টা হচ্ছে তাদের ওই পদ পদবি, পদোন্নতি, এই সমস্ত নিয়ে
কর্মচারীদের মধ্যে, স্টাফদের মধ্যে দলাদলিতে এক পক্ষ একটা মানে ধোঁয়া তুলে তাকে ঠেলে দিছে, যদিও ধর্মের ইস্যুটাকে নিয়ে এসেই ধোঁয়া তুলছে। তো এটা নিন্দনীয়, এটার ব্যাপারে তো সরকার পদক্ষেপ নিয়েছে, কিন্তু ভারতের এই ইস্যুটাকে কেন্দ্র করে প্রতিবাদ হয়েছে, সেটাও হয়তো অস্বাভাবিক না, এটা হওয়া উচিত। ভারতীয় মুসলমান নির্যাতনের বিরুদ্ধে সারা মুসলিম বিশ্বে প্রতিবাদ হওয়া উচিত, সেটা ভালো, এক ধরনের একটা গণতান্ত্রিক চেতনা। যে কোনো সম্প্রদায়েরই মানুষকে মারা ধরা এটা নিন্দনীয়, কিন্তু তাই বলে মুস্তাফিজ আইপিএলে খেলবে, আইপিএলটা হচ্ছে সারা বিশ্বের খেলোয়াড়রা আসে, খেলাধুলা হচ্ছে এর একটা আন্তর্জাতিক একটা অন্য কূটনৈতিক সৌন্দর্য আছে, যে সারা বিশ্বের মানুষকে তাদের আবেগকে এখানে এক জায়গায় করে, যেখানে কোনো ভেদাভেদ থাকে না, অন্য ইস্যুতে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু খেলাধুলাটার এমন একটা নির্মল বিনোদন যে সবাই আবেগ তাড়িত হয়, একত্রিত হয়। এই সেন্টিমেন্টটাকে ভারত অনার করলো না। এক হলো শেখ হাসিনার সময় তারা বুঝলো না, না বুঝে সম্পর্কটা নষ্ট করলো, আর সেকেন্ড এটা মুস্তাফিজ ইস্যুতে এমন একটা সিদ্ধান্ত নিল, এখন বাংলাদেশ বাধ্য হলো যে বাংলাদেশ আমেরিকার ভেন্যুতে বিশ্বকাপের টি-20 বিশ্বকাপে যে 4টি খেলার কথা ছিল সেখানে বাংলাদেশ খেলতে যাবে না, সেই একই নিরাপত্তা ইস্যু। অর্থাৎ ভারত যে ইস্যুতে মুস্তাফিজকে বাদ দিল, সেই একই ইস্যুতে বাংলাদেশ যাবে না, মিলে গেল। এখন ভারত কি বল? এইটা যে কত বড় মানে একটা বেকুবি, এটা বুঝলো না ভারত। তার এখন বাংলাদেশে এমন একটা ইস্যুতে আইসিসিকে চিঠি দিল যেটা উপেক্ষা করা সত্যি কঠিন, এবং এগুলো হলো দগদগে ক্ষত হয়ে থাকে। ভারতের এই নীতি নির্ধারকরা ক্ষমতায় কারা আছে তাহলে বোঝেন যে যাদের মধ্যে অন্ধত্ব, ধর্মীয় গোড়ামি এবং সাম্প্রদায়িকতা ছাড়া মুক্ত বুদ্ধি সম্পন্ন যদি হইতো, তাহলে আজকে এই সিদ্ধান্তটা তারা দিত না। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।